আপনি শুনছেন অজানা কণ্ঠ, একটি কণ্ঠ, অসংখ্য অজানা গল্প। আজ অজানা কণ্ঠে আপনি শুনবেন মৃত বন্ধুর শেষ প্রতিশ্রুতি। গল্পটি বেস্ট এক্সপিরিয়েন্স করার জন্য হেডফোন আবশ্যক। তাহলে শুরু করি। ছাতিমপুরের এই পুরনো বাংলোটা এমনিতেই গ্রামের একেবারে শেষ প্রান্তে। আশেপাশে মাইলখানেকের মধ্যে কোনো জনবসতি নেই। ব্রিটিশ আমলের তৈরি এই বিশাল দোতলা বাড়িটা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা রকমের কানাকুড়ি গল্পও আছে। দিনের বেলাতেও এখানকার লম্বা বারান্দাগুলোতে কেমন যেন একটা থমথমে পরিবেশ বিরাজ করে। অফিসের কাজে এই গ্রামে এসে আটকে পড়ে সৌনক। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। দুপুরের পর থেকে ওই যে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে, তার আর থামার কোনো নাম নেই। সঙ্গে একটানা ঝোড়ো হাওয়া। পুরনো জানালার সার্সিগুলো হাওয়ার দাপটে মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছে। দোতলার বিশাল বড় আর স্যাঁতস্যাঁতে ঘরটায় সৌনক একাই থাকে। কেয়ারটেকার সেই সন্ধেবেলা খাবার দিয়ে নিজের কোয়ার্টারে চলে গেছে। সে বলেই গেছে এই দুর্যোগে আর সে বাইরে বার হবে না। রাত তখন প্রায় 10টা। সন্ধ্যের দিকেই কারেন্ট চলে গেছে। এখনও তার আসার সময় হয়নি। ব্যাগে থাকা একটা মোটা মোমবাতি জ্বালিয়ে কোনো মতে অন্ধকার দূর করার চেষ্টা করছে সৌনক। সৌনক বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আজ রাতেই ওর প্রিয় বন্ধু রিকের আসার কথা ছিল। রিক ওর নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে রওনা দিয়েছিল সেই বিকেলবেলা। কথা ছিল দুজনে একসঙ্গেই কাল সকালে শহরে ফিরবে। কিন্তু এই দুর্যোগের রাস্তাঘাটের যা অবস্থা, রিক ঠিকমতো আদেও এখানে পৌঁছাতে পারবে তো? সৌনক যে একবার ফোন করে রিকের খবর নেবে তারও উপায় নেই। নেটওয়ার্ক সেই বিকাল থেকেই উধাও। বাইরে শুধু ব্যাঙ আর ঝিঝি পোকার ডাক ছাপিয়ে বৃষ্টির একটানা ঝমঝমে শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এইসব কথা সৌনক ভাবছিলই, এমন সময় দরজায় টোকা পড়ল। সৌনক চমকে উঠল। এত রাতে এই দুর্যোগের মধ্যে কে কড়া নাড়ছে দরজায় এখন? সৌনক একটু দ্বিধা নিয়েই দরজাটা খুলল। সামনে দাঁড়ানো মূর্তিটাকে দেখে সৌনকের ধরে প্রাণ এলো। তার প্রিয় বন্ধু রিক। কিন্তু রিকের অবস্থা খুব খারাপ। ভিজে পুরো জবুথবু। ওর চুল থেকে লেদারের জ্যাকেট থেকে টপ টপ করে জল ঝরছে বারান্দার মেঝেতে। মুখটা কেমন যেন ফ্যাকাশে আর রক্তশূন্য। সৌনক জিজ্ঞেস করল, আরে রিক, তুই এই দুর্যোগের মধ্যে তাহলে শেষ পর্যন্ত এলি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুই হয়তো মাঝ রাস্তা থেকে বাড়ি চলে যাবি। রিক কোনো কথা না বলে ধীর পায়ে ঘরে ঢুকলো। সোজা গিয়ে বসলো জানালার ধারের পুরনো কাঠের চেয়ারটায়। ওর হাঁটার মধ্যে কেমন যেন একটা জড়তা। মনে হলো যেন খুব জোর চোট লেগেছে ওর কোথাও। রিক খুব ভারী আর ফিসফিসে গলায় বলল, আসতে তো হতোই রে, তোকে তো কথাই দিয়েছিলাম যে একসঙ্গে আমরা ফিরবো। তবে রাস্তাটা বড্ড অন্ধকার ছিল আজ সৌনক, আর তেমন ঠান্ডা। সৌনক দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে এলো। বলল, তুই বরং আমার তোয়ালেটা নিয়ে মাথাটা মুছে ফেল। তোর যা অবস্থা, কাল নির্ঘাত জ্বর আসবে। আমি ফ্লাস্কে গরম জল করে রেখেছি, দাঁড়া, তোর জন্য আমি কফি বানিয়ে আনি। রিক হালকা হাসল। মোমবাতির আলোয় সেই হাসিটা কেমন যেন নিষ্প্রাণ আর যান্ত্রিক বলে মনে হলো। রিক বলল, গরম কিছু আর আমার গলা দিয়ে নামবে না রে সৌনক। আমার ভেতরে সব যেন কেমন বরফ জমে গেছে। কথাটা শুনে সৌনকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। ও কফি বানাতে বানাতে আর চোখে দেখল রিকের জুতোর তলা থেকে চুইয়ে চুইয়ে জল পড়ে মেঝের অনেকটাই ভিজে গেছে। কিন্তু তারই মধ্যে এক অদ্ভুত ব্যাপার হলো, জলটা শুধু কাদা গোলা নয়, তার মধ্যে কেমন একটা লালচে কালো ভাব। আর ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ কেমন ছড়িয়ে পড়ছে। শুকনো পাতা পচার গন্ধ আর নদীর ধারের স্যাঁতস্যাঁতে পাঁক কাদার গন্ধ যেমন হয় না, একদম সেই রকম।
সৌনক নিজের মনকে বোধ দিল হয়তো এই বর্ষার দিনে কোনোভাবে গায়ে হাতে লেগে গেছে কাদা। সৌনক একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে জিজ্ঞাসা করলো, তোর গাড়িটা কোথায় রাখলি? রাস্তায় যা কাদা, স্লিপ করিসনি তো? রিক জানালার বাইরের অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। চোখের পাতা সে একবারও ফেলছে না। খুব আস্তে আস্তে রিক উত্তর দিল, গাড়িটা নেই রে। সৌনক অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে গাড়ি নেই মানে কি? কোথাও খারাপ হয়ে গিয়েছে নাকি? তাহলে তুই এতখানি রাস্তা কি হেঁটে এলি? রিক এবার খুব ধীরে ঘাড় ঘুরিয়ে সৌনকের দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে একটা অদ্ভুত জমাট বাঁধা হাসি। এ হাসি কোনো সাধারণ মানুষের হতে পারে না। রিক বলল, হাইওয়ে থেকে গ্রামে ঢোকার মুখে ওই যে বাঁশের সাঁকোবার পুরনো ভাঙা ব্রিজটা আছে না, ওখানে আজ গাড়ির ব্রেকটা ফেল হয়ে গেল, বুঝলি? সৌনকের হাত থেকে কফির মগটা প্রায় পড়েই যাচ্ছিল। ওই ভাঙা ব্রিজটার নিচে তো খরস্রোতা নদী আর গভীর পাঁক কাদা। ওখান থেকে গাড়ি নিয়ে পড়লে তো বাঁচার কথাই নয়। সৌনক ভালো করে রিকের দিকে তাকালো। রিকের কপাল বেয়ে এতক্ষণে যেটাকে সে কাদা জল বলে মনে করছিল, সেটা আসলে কোনো কাদা জল নয়। একটা কালচে রঙের রক্তের ধারা নেমে আসছে রিকের কপাল বেয়ে। ঠিক সেই মুহূর্তে সৌনকের পকেটে রাখা মোবাইলটা তীব্র শব্দে বেজে উঠল। হঠাৎ যেন মোবাইলে নেটওয়ার্ক ফিরে এসেছে। সৌনক চমকে উঠে ফোনটা পকেট থেকে বার করলো। স্ক্রিনে জল করলো। রিক ফোন করছে, কিন্তু রিক তো সৌনকের সামনে বসে। সৌনকের শির দাঁড়াবে একটা কনকনে ঠান্ডা স্রোত নেমে গেল। ও একবার হাতের ফোনটার দিকে তাকালো, আর একবার সামনে বসা রিকের দিকে। রিক তখনও একইভাবে ওর দিকে তাকিয়ে হাসছে। খুব নিচু আর ক্ষণক্ষণে গলায় সে বলল, ফোনটা ধর সৌনক, দেখ কে ফোন করছে। আমি তো তোকে বললাম যে আমার গাড়ি আজ ব্রেক ফেল করলো। আমি শুধু তোকে কথা দিয়েছিলাম, তাই একবার দেখা করতে এলাম। কাঁপতে কাঁপতে কলটা রিসিভ করলো সৌনক। ওপাশ থেকে ভেসে এলো রিকের বড় দাদার গলা। উনি হাউ হাউ করে কাঁদছেন। সৌনক, আমাদের রিক আর নেই রে। আধ ঘন্টা আগে গ্রামের মুখের ওই ভাঙা ব্রিজটা থেকে ওর গাড়িটা সোজা নিচে নদীর পাঁক কাদার মধ্যে ছিটকে পড়ে গেছে। রিক স্পট ডেড। এইমাত্র ওর লাইসেন্স দেখে পুলিশ ওর বডিটা বাড়িতে দিয়ে যায়। আমি এই প্রথমে তোকেই ফোন করছি। কথাটা শুনে সৌনকের হাত থেকে ফোনটা মেঝেতে পড়ল। ও ধরফর করে সামনের চেয়ারটার দিকে তাকালো, কিন্তু চেয়ারটা তখন সম্পূর্ণ ফাঁকা। ঘরে কেউ নেই। শুধু সেই কাঠের চেয়ারটার ওপর জমে আছে এক গাদা কালচে রক্ত আর কাদা মাখা জল। সারা ঘর জুড়ে ভাসছে পোড়া মোবিল আর নদীর ঠান্ডা পচা শ্যাওলার উৎকট গন্ধ। বাইরে তখন মেঘের গর্জনের সঙ্গে শোনা যাচ্ছে একটা অট্টহাসির প্রতিধ্বনি, যা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। রিক সৌনককে বুঝিয়ে দিয়ে গেল যে হয়তো সে তাকে কলকাতায় নিয়ে যেতে পারল না, কিন্তু তার দেওয়া কথা সে ঠিক রেখে গেল।